নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম খাট। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প খাট। আলো আসছে কোথা থেকে? আলো? হ্যাঁ, আলো নয়? ও, ওই আলো। ও তো রোজই আসে। তুমি যখন শুতে আসো তখন তো পর্দা টানা থাকে, বেড সাইডে টেবিল ল্যাম্পটা জ্বালানো থাকে। তুমি ঘুমিয়ে পড়ার পরে আমি পর্দা সরিয়ে দিই মাথার দিকে জানলার। তবে মনে হচ্ছে আর কদিন বাদে পর্দা সরানো যাবেই না বোধহয়। উমা, কেন? বারে, পাশের মাল্টি স্টোরির বাড়িটা তো শেষই হয়ে এলো। 10 তলা বাড়ির প্ল্যান স্যাংশন হলো কিভাবে বলো তো? আমাদের কোঅপারেটিভের বেলা তো 5 তলার বেশি করতেই দিল না কর্পোরেশন। সে হয়তো অনেক আগেই ওই বাড়ির প্ল্যান স্যাংশন করে রেখেছিল, হয়তো বাড়ি শুরু করেছে তার অনেকই পরে। কলকাতাতে কি না হয়। তাছাড়া আমাদের অফিসের ক্যাশিয়ার রামপূজন বাবু বলেন, হুট করেই বলছি, সকল পদারথ হ্যায় জগমাহি, কর্মহীন নর পাওয়াত নাহি। মানে কি? মানে হচ্ছে সংসারে সব বস্তুই আছে, কিন্তু সেসব শুধু কর্মবীরদের জন্যেই, কর্মহীনদের জন্য নয়। বাহ, কার লেখা এটা? তুলসীদাস রামচরিত মানসে আছে নাকি? রামপূজন বাবু তো প্রতি কথাতেই তুলসীদাস কোট করেন। ওই বাড়ির ফ্ল্যাটে লোক এসে গেলে আমাদের ফ্ল্যাটে প্রাইভেসি বলে আর কিছুই থাকবে না। রাতে তখন নিজেদের শোবার ঘরে কোনো রকম প্রয়োজনের জন্যেই আলো না জ্বালালেও চলবে। তাই যখন ফ্ল্যাট বুক করি কত কি না ভেবেছিলাম। হ্যাঁ, আওয়াজ কম হবে, ধুলো কম হবে, মশা মাছি উড়ে আসতে পারবে না। আর এখন উঁচুতেই যে আবার সবচেয়ে বেশি আসে, তা কি করে জানবো আগে বলো? তখন তুমিও কি জানতে? তা ঠিক, তবে আমি আর কতটুকুই বা জানি? অবলা জীব। হ্যাঁ, অবলাই বটে। কোন মহামূর্খ যে মেয়েদের অবলা ভাবে তা জানতে ইচ্ছে করে। তবে জানো, পাশের ওই অত বড় বাগানওয়ালা বাঁশঝাড়ওয়ালা একতলা বাংলো বাড়িটা ভেঙে যে আমাদের পাখির ডাক আর সবুজ থেকে একেবারেই বঞ্চিত করে এই বাড়িটা হবে, তাই বা কে ভেবেছিল বলো? কলকাতাতে সবুজ আর রইলই না কোথাও। কি করবে বলো? ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। কিন্তু লোকই যখন আসেনি এখনো, তখন ও বাড়িতে রাতে আলো জ্বলে কেন? এ তো আর সিঁড়ি বা বাইরের আলো নয়। ও মা, ও কি আমাদের বাড়ির মতো সাদামাটা মানুষদের বাড়ি নাকি সব? 750 থেকে 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমাদের মতন? ও বাড়িতে সবচেয়ে বড় ফ্ল্যাটই শুনেছি 2000 স্কোয়ার ফিটের। 2000 স্কোয়ার ফিটের? বলো কি? কৃষ্ণ বিছানা ছেড়ে লাফিয়ে উঠল, যেন বিছে কামড়ালো। ও মা, কি হলো? না, ভাবছি দাম কত হবে। মার্বেল মোজাইক দিয়ে তৈরি তো? মানে বুকিং এর দর নয়, শেষ হলে বাজার দর। ধরো 1500 করে স্কোয়ার ফিট। আমাদের বাড়ির কেয়ারটেকার বলছিলেন মোজাইকও নয়, শুধুই মার্বেল। তার মানে কত টাকা?
প্রায় 30 লক্ষ টাকা। ইস, বলো না বলো না, আজ আমার প্রেশারটা এমনিতেই বেড়ে রয়েছে। এমডির সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, চাকরি না চলে যায়। আজ আর উত্তেজিত করো না, রাতেই স্ট্রোক হবে। তারপর বলল, এইসব ফ্ল্যাটে যারা থাকবেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ কি মানুষের মতো? তারাও কি ভাত রুটি খাবেন আমাদের মতো? তারাও কি আমাদের মতো স্বামী স্ত্রীর মতো নি? উফ, বাবা যায় না। হেসে উঠল স্মৃতি কৃষ্ণর কথা শুনে। আহা, ঢং করো না। যারা ও বাড়িতে আসছেন তারা মানুষ না তো কি, দেবতা। শুধু দেবতাই বা কেন, জন্তু জানোয়ারও তো হতে পারেন। ওরা কারা? এত টাকা ওরা পান কোথা থেকে? তা জানবো কোথা থেকে? কোনো বিরাট মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসারদের কোঅপারেটিভ শুনেছি। জমিটা সস্তাতে বাগিয়েছিল নাকি কোনো বেচারা বাঙালির কাছ থেকে, নইলে লেকের কাছে এমন। এমন সময় খটাখট শব্দ হতে লাগলো, যেদিক থেকে আলো আসছে সেদিক থেকে। ও আবার কি, কিসের শব্দ? কৃষ্ণ বিরক্ত গলাতে বলল। তারপর স্বগতোক্তির মতো বলল, স্টার টিভির প্রোগ্রাম শেষ হয়ে গেল, 10:30টার বাংলা খবরও শেষ হয়ে গেল দূরদর্শনের, আর এখনো কিসের শব্দ এ? ও মা, ওই জন্যই তো শব্দ। যে জন্যে শব্দ সে জন্যই তো আলো। তুমি তো ফ্ল্যাটের দাম কল্পনা করতেই অজ্ঞান হয়ে গেলে, এবার ফার্নিচারের দাম কষো। একটি ফ্ল্যাটে বেডরুমের খাট হচ্ছে স্যার, একটি মাত্র খাট হচ্ছে স্যার, খাট। খাট? শুধু খাট? মারওয়ারি নাকি ভদ্রলোক? গদি টদি করবেন নাকি? না গো না, গদি টদি নয়। তবে মালিক মারওয়ারি কিনা জানি না। আজ 1 মাস ধরে দিনে রাতে 4 জন করে মিস্ত্রি কাজ করছে। 2 জন লুঙ্গি পরা খালি গা, আর 2 জন পায়জামা পরা হাত কাটা গেঞ্জি গায়ে, রাত দিন কাজ করছে। ওই খাটের জন্যে? একটা খাট? যা, বাজে কথা বলছো তুমি। কৃষ্ণ বিরক্তির সঙ্গে কোলবালিশটা সরিয়ে রেখে উঠে বসে। বেডসাইড ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরিয়ে বলল, তোমার সবকিছুই বাড়িয়ে বলা অভ্যেস। আহা, বিশ্বাস না হয় তো নিজের চোখে দেখো একবার উঠে বসে। আসলে খাটও নয়, খাটের মাথাটা দেওয়ালের সঙ্গে ফিক্স করা। মজুমদার কোম্পানি আছে না, নেক্সাস ইন্টেরিয়র ডেকোরেটর, তাদের কন্ট্রাক্ট নিয়ে বানাচ্ছে। আমিও কি চাই প্রথম প্রথম বুঝতে পারতাম ব্যাপারটা কি হচ্ছে। মাসখানেক পরে খাটের ফ্রেমটা দেখে বুঝতে পারছি যে যা তৈরি হতে চলেছে সেটা একটা খাঁটি। সিগারেট মুখে দাঁড়িয়ে ওঠে, পর্দা সরানো জানলা দিয়ে ভালো করে চেয়ে দেখলো কৃষ্ণ। বলল, সত্যি তো, একটা খাটের মাথার দিকটাই তো বটে। বলছো 4 জন মিস্ত্রি দিন রাত কাজ করে এই অবস্থাতে পৌঁছেছে, কবে শেষ হবে তারও ঠিক নেই। স্মৃতি বলল, ইয়েস স্যার, দিনের বেলাতে ভালো করে দেখো, বিকেলে যখন পশ্চিমের আলো এসে পড়ে ওই ঘরে, তখন আরো ভালো করে দেখো, দেখতে পাবে। আমি নিজে তো জানলাতে দাঁড়াতে পারি না বেশিক্ষণ, মিস্ত্রিগুলো অসভ্যতা করে। তুমি নিজে দেখো কাল। কি অসভ্যতা করে? ওই অঙ্গভঙ্গি আর কি, দূর থেকে আর কি করবে? ও, তোমাকে দেখলে আর ওদের মতো বয়সে বউ বা প্রেমিকা ছেড়ে 1 মাস ধরে পরের বউয়ের আদর করবার জন্য কোমর বেঁধে খাট বানাতে হলে আমিও করতাম। অতি সামান্য ব্যাপারে বিরক্ত হতে নেই। তুমি পরমা সুন্দরী নারী বলেই না করছে। আমি জানলায় দাঁড়ালে কি আর করবে? হয়তো আমাকে দেখিয়ে বগল চুলকোবে। যা, তুমি না ভীষণ অসভ্য। সত্যি, তোমায় নিয়ে আর পারি না। বগলও অসভ্য? অসভ্য তা বলতে পারো। তুমি স্লিভলেস ব্লাউজ পরলে আমার যে অসভ্যতা করতে ইচ্ছে হয়, তোমার বগল তলিতে চুমু খেতে ইচ্ছে হয়। ইস,
তুমি একটা জাতা। 2 বছর হয়ে গেল বিয়ের, এখনো আদিক্ষেতা গেল না। হুম, তুমি প্রি হিস্টোরিক। আজকালকার বিয়ের সঙ্গে অসভ্যতার বা সভ্যতার কোনো সম্পর্ক নেই। আমার আদিক্ষেতা গেলে তুমি কি খুশি হবে? চিন্তাতে চুলে পাক ধরতে শুরু করবে। তোমার বুদ্ধদেব গুহর লেখাতে পড়নি? আমাদের পুরুষদের যেটা দুর্বলতা, সেটাই তোমাদের বল। হুঁ, এই বেলা বেচারি বুদ্ধদেব দা খারাপ ব্যাপারে গুরু মানা। কই, ভালো ব্যাপারে ভালো ব্যাপারে তো গুরু মানো না। গরুকে গুরু মানি কি করে? এই, ভালো হবে না বলছি। অ্যাকাউন্টেন্ট আছো তাই থাকো, সাহিত্যে তুমি কি বোঝো? দেখি তোমার বুদ্ধদেবদার লেখার মধ্যে ভালো ব্যাপারটা কোথায় সেটা খুঁজে দেখবো এই পুজোর ছুটিতে সিমলাতে গিয়ে। সিরিয়াসলি বলছি, পুজো সংখ্যাতে তো উনি উপন্যাস লেখেন না, দেখছি কয়েক বছর হলো। তাই তোমার কাছে যেসব বই আছে তারই তো একটা পড়বার চেষ্টা করব। সিরিয়াসলি। অবশ্য জানি না কত দূর এগোতে পারবো। সঙ্গে নিতে ভুলো না কিন্তু। শুনছো স্মৃতি? এই স্মৃতি, কোথায় গেলে? এই যে আসছি। কোটা টাইটা রাখো, বলল কৃষ্ণ অফিস থেকে রাতে ফিরে। আজ এত রাতে ফিরলে? এখন কি চা খাবে, নাকি চান টান করে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে? কাল সকালে দিল্লির ফ্লাইট কটাতে? ওই তো 6টা হবে। এখন বোধহয় 6:30 করেছে। বহুদিন তো দিল্লি যাইনি। টিকিটটা দেখে সময়টা দেখে রেখো তো, ব্রিফকেসে আছে। এসব সেক্রেটারিরই কাজ। মিস নায়ারের দিন দিনই অবনতি হচ্ছে। তা ঠিক। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ম্যাড্রাস আর বোম্বে করেই তো বেড়াচ্ছ গত 6 মাস ধরে। দিল্লির ফ্লাইটের সময় ভুলে যাবারই কথা। আলমারি খুলে হ্যাঙ্গারে স্যুটটা তুলে রাখতে রাখতে স্মৃতি বলল, এই স্যুটটা নিশ্চয়ই কাল পরে যাবে না? না না, নেভি ব্লুটা দিও, সঙ্গে ম্যাচিং টাই পরে যাব। আর ব্রাউনটাও দিয়ে দিও। সঙ্গে 4টে শার্ট দেবে, ফুল স্লিভস। একজোড়া পায়জামা পাঞ্জাবি দিও, আর একটা চটিও। রবি ঝুমকিদের বিয়ের তারিখ পরশু। রবি ফোন করেছিল দিল্লি থেকে। না গেলে চলবেই না। দিল্লিতে থাকবো যে সেদিন, তা জানতে পেরেই ফোন করেছিল। কলি, না গেলে খারাপ দেখাবে। আমার আবার তারিখ টারিখ মনে থাকে না। কি দেবে ভাবছি। শোনো, আমার কাছে একটা শাড়ি আছে, তোমার শেষজি দিয়েছিলেন জন্মদিনে। পরা যায় না। নিজে এমন শাড়ি পরেন কখনো যে অন্যকে দেন? আমি তো চাম্পাকেও এমন শাড়ি দিতে পারতাম না। ঝুমকিকে দিয়ে দেব? বা, কি বুদ্ধি! যা নিজেই পড়তে পারো না তা ঝুমকিকে দেবে কি করে? ওটা চাম্পাকেই দিয়ে দিও। আর শেষজির কথা ছাড়ো, টাকা থাকলেই তো মানুষের মন থাকে না। নজরটাই ভিকিরির। অবস্থা রাজার মতো হলে কি হয়? জামাইবাবুর জন্যই হয়েছে অমন। ছেলেবেলাতে কিন্তু দিদি অমন ছিল না। নিজের জামাইবাবু নেহাত, বাইরের লোকের কাছে চুপ করেই থাকতে হয়। নইলে আপাদমস্তক অমন 420 মিথ্যেবাদী ছোট লোক, ধান্দাবাজ মানুষ আমি তো আর দেখিনি। তোমায় কিছু দিতে হবে না। ঝুমকিকে আমি কোনো রূপোর গয়না কিনে দেব। জনপথে আমাদের অফিসের কাছে ভালো জুয়েলারের দোকান আছে। হ্যাঁ, তা তো দেবেই। তোমার ওল্ড ফ্লেম তো ঝুমকি। কৃষ্ণ এক ঝটকায় হাত বাড়িয়ে স্মৃতিকে ধরে ফেলে গলায় চুমু খেয়ে বলল, আর তুমি যে আমার ব্লাস্ট ফার্নেস। ওল্ড ফ্লেমরা সকলেই নিষ্প্রভ তোমার কাছে। ঝাড়ো ঝাড়ো, ঢং করতে হবে না। পুরুষের ভালোবাসা মুসলমানদের মুরগি পোষা, আমার ঠাকুমা বলতেন। বলল খুশিতে ডগমগ হয়ে স্মৃতি, মুখে বিরক্তি ফুটিয়ে। শনিবার রাতে প্লেন ফেরার সঠিক সময়ের একটু পরে ফিরল কৃষ্ণ। স্মৃতির মনে পড়ে না দিল্লির রাতের ফ্লাইট
কলকাতাতে একদিনও সময়ে পৌঁছেছে বলে। সময় পৌঁছলেও কৃষ্ণর বাড়ি পৌঁছতে পৌঁছতে 11টা হয়েই যায়। দেরি হলে তো কথাই নেই। স্মৃতি গিজারটা চালিয়েই রেখেছিল। জল গরম হয়ে গেলে বন্ধও করে দিয়েছিল। কৃষ্ণ ফিরতে স্মৃতি বলল, তুমি জানে যাও, আমি খাবার গরম করতে বলছি চাঁপাকে। কৃষ্ণ বলল, দারুণ খবর আছে আজ, তোমাকে দেবার মতো দারুণ। চান করে আসি, খেতে খেতেই বলবো। এই, তুমি খেয়েছো তো? না। এই তো, এসব অত্যন্ত অন্যায়। আমার ফেরার সঙ্গে তোমার খাওয়ার সম্পর্ক কি? আমি তো চাকরি করি, নিরুপায় দেরি করে ফিরি। আমার কিন্তু একদম ভালো লাগে না এসব। নিজেরা খেয়ে আমার খাবার ক্যাসারোলে রেখে দেবে? কতদিন তো তোমাকে বলেছি। আমিও তো চাকরি করি, স্মৃতি বলল। কোন চাকরি? তুমি? অবাক গলাতে বলল কৃষ্ণ। কেন, তোমার চাকরি? তোমার দেখাশুনো করাই তো আমার চাকরি। আমার কি এমন কাজ আছে যে তোমার জন্য বসে থাকতে পারি না মাঝে মধ্যে? তাছাড়া আমার ভালো লাগে, খুব ভালো লাগে। নিজের সংসারের, নিজের স্বামীর, নিজের সন্তানের, মানে যখন হবে, দেখাশুনো করবার চেয়ে বড় কাজ আর কি আছে? হুম, এমন আনন্দের কাজ আর কি থাকতে পারে? সংসার যদি একজনের আয়েই চলে যায়, তবে এত আনন্দের চাকরি আর কি হতে পারে বলো? আমি তো জানি না। পড়াশুনো করলেই যে চাকরি করতে হবে, এই ফানি ব্যক্তি স্বাধীনতাতে আমার কিন্তু বিশ্বাস নেই। বাহ, আমার নিজের বুদ্ধিতে আমি নিজেই চমকে উঠি। বুদ্ধিমান না হলে তোমার মতো বউ আমি পেতাম? তোমার সঙ্গে আমার মত 100% মিলে যায়। যদিও আজকাল আমাকে তোমাকে লোকে প্রাচীনপন্থী বলতে পারে। বলে বলুক, তারা তো তোমার আমার সুখ কেড়ে নিতে পারবে না। উত্তরে কিছু না বলে জামা কাপড় ছেড়ে চানে চলে গেল কৃষ্ণ। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবছিল কৃষ্ণ, কত ভাগ্যবান ও সুখী। ওর অনেক সহকর্মীর মুখে শোনে যে রাতের ফ্লাইটে ফিরলে তাদের স্ত্রীরা না খেয়ে বসে থাকা তো দূরের কথা, ঘুম চোখে দরজা খুলতেও বিরক্ত হন। বলেন, চাবি নিয়ে যাবে। এমনই বিরক্ত হন যেন কাজ করে এলো না দিল্লি বা অন্য কোথা থেকে, যেন বাইজি বাড়ি থেকে এলো। সত্যি দারুণ ভাগ্যবান ও। খেতে বসছে স্মৃতি বলল, কি গো, কি দারুণ খবর তোমার। ঝুমকির কোনো খবর? কনসিভ করেছে নাকি? না না, ঝুমকির খবর নয়, তোমার খাটের খবর। আমার খাটের মানে? মানে পাশের নতুন বাড়ির 6 তলার ফ্ল্যাটের খাটের। মানে কি? মানে যিনি ওই ফ্ল্যাটের মালিক, তার সঙ্গে দিল্লি থেকে ফেরার পথে আজ আলাপ হয়ে গেল। এই দেখো তার কার্ড। কি কাণ্ড! কার্ডটা হাতে নিয়ে দেখলো স্মৃতি। ভূপেন চৌধুরী, বাঙালি। বাঙালি, তবে চৌধুরী এমনি পদবী, আসলে ওরা সেনগুপ্ত, বদ্যি। কি করেন ভদ্রলোক? ওই কোম্পানিতেই চাকরি করেন? না, চাকরি করেন না, ব্যবসা করেন, বিরাট ব্যবসা। তবে আভাসে ইঙ্গিতে মনে হলো যে ওই কোম্পানির সঙ্গেও লেনদেন আছে। মনে হলো টাকার মা বাবা নেই। তবে মানুষটি ভালো, ভদ্র এবং বিনয়ী, অসৎ বলেও মনে হলো না। কথায় কথায় বললেন এখন থাকেন টালিগঞ্জে, লেকের কাছে। বললেন উঠে আসছেন শিগগিরই ওই নতুন ফ্ল্যাটে। তারপর? তারপর আর কি, কোথায় জিজ্ঞেস করতেই বেরিয়ে পড়ল। ঘাটের কথাও জিজ্ঞেস করলে? এ মা! হ্যাঁ, কেন করব না? ঘাটের জন্যেই তো ইনকুইজিটিভনেস। উত্তেজিত দেখালো স্মৃতি চোখ মুখ। বলল, অল্প বয়স বুঝি ভদ্রলোকের? খুব হ্যান্ডসাম? আরে না না, পয়সাওয়ালা মানুষের মধ্যে হ্যান্ডসাম খুব কমই হন। কম বয়সীও কেন জানি না। বাপ ঠাকুরদার রোজগার অথবা স্মাগলার টাগলার হলে অন্য কথা। নিজে রোজগার করে বড়লোক হতে গেলে অনেকই মূল্য দিতে হয়।
হ্যাঁ গো, হানিমুন করবেন ওই ফ্ল্যাটে, ওই খাটে? কৃষ্ণ হেসে ফেলল স্মৃতির কথার ধরনে। বলল, আরে না না, 50-এর উপরে বয়স হবে, প্রকাণ্ড ভুঁড়ি, হাত পা সব ফোলা। বহু কষ্টে সৃষ্টে এয়ারবাসে সিঁড়ি দিয়ে নামলেন। বললেন আর্থ্রাইটিসে খুব কষ্ট পান, ডায়াবেটিসও আছে। তা খাটটার বিশেষত্ব কি? বললেন, জানেন, ছেলেবেলায় এক খাটে শুতাম 7 ভাই পাশাপাশি, খুড়তুতো জ্যাঠাতুতো সব মিলে। তাই খুব শখ ছিল নিজের বাড়ি হলে বেডরুমে একটা মনের মতো খাট বানাবো। প্রথম যৌবনবধি খাটে একটু পাশ পর্যন্ত ফিরতে পারতাম না মশাই। তাই? হতাশ গলায় বলল স্মৃতি। তার নতুন ফ্ল্যাটের খাটে কি মণিমুক্ত লাগাবেন উনি? আর কতদিন সময় লাগবে ওই খাটটি হতে? তারপরে তো সব অন্য ফার্নিচার, সেগুলো কবে হবে? স্মৃতি শুধল। না না, বললেন অন্য সব ফার্নিচারই দিল্লি থেকে ট্রান্সপোর্টে আসবে। দিল্লির ফার্নিচার নাকি খুব ভালো। পয়সা তো দিল্লি বোম্বেতেই, পয়সাই হচ্ছে আসল। পয়সা থাকলে কোনো অসুবিধেই নেই। বললেন যে শুধু বেডরুমের খাটটি কলকাতাতে বানাচ্ছেন, সস্তাও হচ্ছে, মনোমতো বটে। ওই খাটে তো 6-7 জনে শুতে পারবেন স্বচ্ছন্দে। কৃষ্ণ হাসল, বলল, আরে শোবেন দুজনেই, হয়তো 7 রকমের আসন করবেন, নয়তো 6 বউ নিয়েও শুতে পারেন। আমি কি করে জানবো? আমার অসভ্যতা। কপট ধমক দিল স্মৃতি কৃষ্ণকে। কৃষ্ণ বলল, দেখে শেখো, এরকম বাঙালি দম্পতিও আছেন। বয়সে বয়স হয় না, শরীরের বৈকল্যতেও নয়, বয়স হয় মনে। মনটাকে তরুণ রাখাটাই আসল কথা, বুঝেছ? এই কথাটা মনে রেখো। জানি না বাবা, দুজনের জন্য এমন খাটের কি দরকার? প্রিন্স চার্লস আর ডায়নার খাটও বোধহয় এত ভালো নয়। কে বলতে পারে, হয়তো ভালো না বলেই বিয়েটা ধসে গেল। খাট কিন্তু একটা মস্ত ব্যাপার। খাট নিয়ে ঠাট্টা তামাশা করাটা ঠিক নয়, বিপজ্জনকও বটে। শোবার সময় ঘরের আলো নেভার পরে আবার পাশের বাড়ির ফ্ল্যাটের আলোটা এসে পড়ল ওদের ঘরের মেঝেতে। মিস্ত্রিরা জোরে জোরে কথা বলছে, কাঁদছে, বিড়ি খাচ্ছে। ফ্ল্যাটটা এতই কাছে যে বিড়ির গন্ধ যেন নাকে আসছে। এই এই পর্দাটা টেনে দাও তো, স্মৃতি বলল। জানো, খাটটাকে বানাতে দেখে মনে মনে অনেক কিছুই কল্পনা করেছিলাম। কেমন না জানি হবেন ফ্যামিলিটি, দারুণ সুন্দরী সুন্দরী, অল্প বয়সী, মেড ফর ইচ আদার। স্মৃতিকে নিজের বুকে টেনে নিয়ে কৃষ্ণ বলল, সে তো আমরা। দামি খাট থাকলেই কি আর মেড ফর ইচ আদার হয়? ডায়না আর প্রিন্স চার্লসেরও তো ছাড়াছাড়ি হয়ে গেল। আসলে হলো বলেই। গভীর আনন্দের মধ্যে ডুবে গিয়ে স্মৃতি বলল, কিন্তু অমন একটি খাট সত্যি কি কারোর দরকার হয়? কথায় বলে তো, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। এখন তোমার তেঁতুল পাতাতেই একটু শুতে দাও তো ঘন হয়ে, রাত তো অনেক হলো। যত আজে বাজে বাইরের লোকের কথা। পরদিন কৃষ্ণ সেক্রেটারি মিস নায়ার বিকেল 4টে নাগাদ ফোন করলেন বাড়িতে স্মৃতিকে। বললেন যে কৃষ্ণর বাড়িতে ফিরতে দেরি হবে, কারণ উনি বার্নিংঘাট ঘুরে যাবেন। কোম্পানির এক বড় কাস্টমার মারা গিয়েছেন। কে কাস্টমার? নাম তো বলেনি আমাকে ম্যাডাম। মনে মনে বিরক্ত হলো স্মৃতি। আসলে এই শ্মশান ব্যাপারটাই আদৌ পছন্দ নয় ওর। তার চেয়ে কবর দেওয়া ব্যাপারটা অনেকই ছিমছাম। স্মৃতি থাকে, ফুল নিয়ে যেতে পারে মানুষজন প্রিয়জনের কাছে, যতদিন প্রিয়জন বেঁচে থাকেন। তা নয় ধুঁয়ো, ধুলো, আগুন, মানুষের মাংস পোড়া চিমসে গন্ধ, ভাড়া করা মস্তানদের বলহরি হরি বল চিৎকার। এসবের কথা ভাবলেই গা গুলিয়ে ওঠে স্মৃতির। স্মৃতি ভাবছিল, এমনই হঠাৎ মারা গেলেন ভদ্রলোক,
যে স্মৃতিকে একটা ফোন করে জানাবারও সময় পেল না কৃষ্ণ যাবার আগে। কৃষ্ণ এখনো ফেরেনি। ভীষণ রাগ হয়েছিল স্মৃতির। কোনোদিনও যা করে না তাই করলো। নিজে খেয়ে দে, চাপাকেও খেতে বলে, ক্যাসারোলে খাবার ঢাকা রাখতে বলে শুয়ে পড়ল সে। শুলে হবে কি, ঘুমোবার কি জো আছে? খটাং খটাং শব্দ হচ্ছে 500 পাওয়ারের বাল্বের তীব্র আলো। খাট তৈরি হচ্ছে। চিত্তির। কৃষ্ণ ফিরল রাত প্রায় 1:45 সময়, উদ্ভ্রান্তের মতো। চাপাই দরজা খুলল। ট্রাউজার আর হাওয়াইয়ান শার্ট ডার্টি লিনেন বক্সে ফেলে দিয়ে চান করতে ঢুকলো। সে স্মৃতিকে কিছুই বলল না, হয়তো ঘুমিয়েই পড়েছে ভেবে। স্মৃতিও কিছু জিজ্ঞেস করলো না, মটকা মেরে শুয়েছিল সে। চান করে পায়জামা পাঞ্জাবি পরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অন্ধকারে মাথা আঁচড়ালো কৃষ্ণ। স্মৃতি দেখল, তারপর চোখ পিটপিট করে চেয়ে দেখল। ঘুমের ভান করে শুয়ে থেকেই যে কৃষ্ণ গিয়ে খোলা জানলাটার সামনে দাঁড়ালো। দাঁড়িয়েই রইল অনেকক্ষণ। শুনতে পেল চাপা বলছে কিচেনের সামনে থেকে, খাবার কি বেড়ে দেব দাদা? না না, তুমি শুয়ে পড়ো, আমি নিজে নিয়ে নেব। মটকা মেরে পড়ে থাকা স্মৃতি তখন উঠে বসে বলল, বাহ, খুব কনসিডারেট তো তুমি। নিজে একটা ফোনও করতে পারলেন না, রাত 1টাতে বাড়ি ফিরলে। সময়ই পেলাম না। আসলে ঘটনাটা জানলে এমন হঠাৎ। কি হয়েছে? স্মৃতি বলল, খাট থেকে নেমে এগিয়ে এসে কৃষ্ণর পাশে দাঁড়িয়ে। তারপর বলল, আচ্ছা চলো, খেতে খেতে বলবে। খাওয়ার ঠিক ইচ্ছে নেই। কেন, কি হলো? কে গেলেন? কোনো বন্ধু তোমার? শ্যামল নয় তো? সেদিন বলছিলে 450 হয়ে গেছে ব্লাড সুগার, কোমা সেট করে গেছে। না না, শ্যামল ভালো আছে। তবে কে? গোপেন চৌধুরী। ও মা, সে কি? তা তোমার সঙ্গে তো প্লেনে আলাপ, মাত্র গত রাত্রে। হ্যাঁ, আজ সকালে ওর সেক্রেটারিকে আমার কার্ডটা দিয়েছিলেন হয়তো উনি, সেই জন্যেই তো বড় শক পেয়েছি। ওর সেক্রেটারি আমাকে ফোন করে জানালেন অফিসেই। সকালে এসে 10:30টাতে টেবিলের উপরেই মাথা রেখে হার্ট অ্যাটাক হয়। নিজের কাজের টেবিলেই মাথা রেখে চলে যান। চমৎকার মৃত্যু, উইথ হিজ বুটস অন। তা এমন কি নিকটাত্মীয় উনি? তোমার শ্মশানে যাবার কি হলো? তা বলেছ ঠিকই, প্রত্যেক ফ্লাইটেই তো প্লেনে কত মানুষের সঙ্গেই আলাপ হয়, কিন্তু মিস্টার চৌধুরী তো প্রতিবেশী, মানে হতেন। তাছাড়া ঠিক সেজন্যেও নয়, বলতে পারো বলতে পারো ওই খাটটির জন্যেই। অন্য পালঙ্কে করে গেলেন বুঝি? সেটাও খুব দামি খাট। না, আসলে কি। খাটে শুয়ে পড়ে কৃষ্ণ পাশ ফিরে বলল, দাঁড়াও, একটা সিগারেট খেয়ে নি, তারপরে ড্রয়িং কাম ডাইনিং রুমের বাতিটা নিভিয়ে দেব। আসলে স্মৃতি খাটের উপর জোড়াসনে বসেছিল নাইটি পরে। বলল, আমার কাছে সিগারেট। বলেই বলল, তোমাকে খুব আপসেট দেখাচ্ছে। আসলে বহুদিন পরে গেলাম তো শ্মশানে। মিস্টার চৌধুরী, মানে এত সময় লাগলো কারণ লম্বা লাইন ছিল, ইলেকট্রিক ফার্নেস। মিস্টার চৌধুরী গেলেন কোনো পালঙ্কে তো নয়, গেলেন একটা কাঁচা বাঁশের নড়বড়ে চালায়, উলঙ্গ শরীরে, উপরে একটা সাদা চাদর। নতুন চাদর, সস্তা চাদর, অতি সস্তা। তাতে কি হলো, সবাই তো তাই যায়। তা হয়তো যায়, আমি বাবার মৃত্যুর পরে আর শ্মশানে যাইনি। বাবার মৃত্যুর সময় আমি এতই ছোট ছিলাম যে কিছু মনেও নেই। বুঝতে পারলাম
যে মানুষ, যে কোনো মানুষই কিছু সঙ্গে নিয়ে যায় না, সবই রেখে যায়, সবকিছুই, খাট পালঙ্ক জামা কাপড় জুতো চশমা কলম টাকা পয়সা সবই থেকে যায় যেমন থাকার, শুধু অথচ এই জন্যেই, সে কথা বোধহয় ঠিক নয়। মানুষ রেখেও যায় কিছু, কিছুই রাখে না এমন নয়, রেখে যায় শুধু তার কীর্তি, তার ব্যবহার, তার হাসি, তার সততা, তার আঁকা ছবি, তার গানের রেকর্ড, তার লেখা বই, তার অভিনীত ছবি, পরিচালিত ছবি, এইসবই। স্মৃতি বলল নিঃশ্বাস ফেলে। আর আমার মতো, মিস্টার চৌধুরীর মতো যারা, তারা এই খাটের মতোই অসার, নিতান্তই অপ্রয়োজনীয়, আড়ম্বরের কিছু কিছু রেখে যাই হয়তো, আসলে যেসবের কোনো দামই নেই স্মৃতি, বিন্দুমাত্রও নয়। কিছু টাকা ছেলে মেয়েকে নষ্ট করবার জন্যে, ভাই বোনের সম্পর্ক নষ্ট করবার জন্য রেখে যাই। আহ, মিস্ত্রিরা আজ বড়ই শব্দ করছে। আর কি হবে, তুমি কি বারণ করবে ওদের? ভদ্রলোকই তো চলে গেলেন, কি হবে আর? কি হবে তা কি করে বলবো স্মৃতি? মিসেস চৌধুরী, যদি তিনি আদৌ থেকে থাকেন, যে অন্য কারোর সঙ্গে কাটে শোভেন না, না তার ছেলে, ছেলের বউ, মেয়ে জামাই শোভে না, তা আমি তুমি জানবো কি করে? দেখলে তাদেরকে, কে কে আছেন ভদ্রলোকের? কে জানে, খোঁজও করিনি। আমি শুধু বাঁশের চালাটা আর এই খাটটার সঙ্গে তুলনা করছিলাম মনে মনে, শ্মশানে দাঁড়িয়ে। বুঝলে স্মৃতি, আমাদের প্রত্যেকেরই মাসে অন্তত একটা দিন শ্মশানে যাওয়া উচিত, অথবা কবরখানায়। আমাদের শেষ গন্তব্যর বয়স ও প্রকৃতিটা দেখা থাকলে, জন্ম আর মৃত্যুর মধ্যে আমাদের মতো সাধারণেরা এত কোলাহল, ভাত বিসম্বাদ, কাজিয়া করতাম না। খেরিয়ার নিয়ে এত প্রতিযোগিতায় কাঁকড়াদের মতো দাঁড়ায় দাঁড়া লাগিয়ে প্রতি মুহূর্তে লড়তাম না স্মৃতি। শ্মশানে আজ না গেলে একটা বড় এডুকেশন রিভিলেশন, বুঝলে স্মৃতি? বলছি, স্মৃতির বারণ করলে হতো না? স্মৃতি ফিসফিস করে বলল আবারও। থাক না, থাক, কে বলতে পারে, মিস্টার চৌধুরী হয়তো এসে শোবেন ওই খাটে, কে বলতে পারে? অত শখ, অত সাধ, এত কামনা বাসনা হয়তো আজ রাতেই। এই, আমার ভয় করছে গো, জানলাটা বন্ধ করে দাও না, পর্দাটা টেনে দাও আজ। তা দিচ্ছি, অস্ফুটে বলল কৃষ্ণ। মনে মনে বলল, কিন্তু খাটটা আর ওই বাঁশের চালাটা যে আমার মাথার মধ্যে। স্মৃতি বলল, আমাকে খুব জোরে জড়িয়ে ধরো তো, আমার বড় ভয় করছে। কৃষ্ণ বলল, কিসের ভয়? দাঁড়াও দাঁড়াও, আলোগুলো নিভিয়ে দিয়ে আসি, পিপাসাও পেয়েছে বড়। তারপর ফিসফিস করে বলল, যে চলে গেল সে তো খাট পালঙ্ক কামনা বাসনা স্বাদ আহ্লাদ সব সঙ্গে নিয়েই গেল, তাকে আর ভয় কি? তবে ভয় আমাদেরই, মানে আমরা যারা রইলাম তাদের জন্যই ভয়, মৃত্যুকে নয়। তার মানে, তার মানে কি হলো? মানে ভয় মৃত্যুকে নয়, ভয় জীবনকেই, জীবনের রকমকেই। তবু মানে বুঝলাম না। এই কথার মানে একটি নয় স্মৃতি, যে যেমন বোঝে, যে যে যার যার মতো করে মানে করে নেবে, এর মানে ব্যাখ্যা করে বোঝানোর নয় স্মৃতি। কথাটার মানে স্মৃতি বুঝলো কিনা তা বোঝা গেল না। কৃষ্ণর লোমশ বুকের উপরে ডান হাতের তর্জনীটি রেখে স্মৃতি চুপ করে শুয়ে রইল।